গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন পাওলো কোয়েলহোর লেখা দি আলকেমিস্ট, আজ সপ্তম এবং শেষ পর্ব। তৃতীয় দিনে সর্দার সভা করলেন তার কর্মকর্তাদের সঙ্গে। তিনি সভায় আলকেমিস্টকে ডেকে বললেন, বাতাসের গতি বদলে দিতে পারা ছেলেটাকে করে দেখাতে বলুন। ঠিক আছে, বললেন আলকেমিস্ট। ছেলেটা তাদের সবাইকে শৃঙ্গে নিয়ে গেল। আগের দিন সে সেখানেই ছিল। সে সবাইকে বসতে বলল। আমি কিছুটা সময় নেব, ছেলেটা বলল। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, সর্দার জবাব দিলেন। আমরা মরুভূমির মানুষ। ছেলেটা দিগন্তের দিকে তাকালো। অনেক দূরে পাহাড় পর্বত দেখা যাচ্ছিল, আর ছিল বালিয়াড়ি, পাথর আর গাছপালা। এমন কঠিন পরিবেশে বাঁচা অসম্ভব মনে হয়, কিন্তু তবুও তারা বেঁচে আছে। সে কয়েক মাস মরুভূমির ওপর ঘোরাফেরা করেছে, কিন্তু তবুও সে এর সামান্য অংশমাত্র চিনতে পেরেছে। ওই ছোট অংশে সে ইংরেজ ভদ্রলোকের সঙ্গে পরিচয় ঘটেছে তার। কাফেলার সঙ্গে চলেছে সে, গোত্রীয় যুদ্ধ প্রত্যক্ষ করেছে, 50,000 খেজুর গাছ আর 300 কূপ থাকা মরুদ্যান দেখেছে। আজ এখানে তুমি কি চাও? মরুভূমি তাকে জিজ্ঞাসা করল। আমাকে গতকাল কি ভালোভাবে দেখনি? তুমি আমার ভালোবাসার মানুষটিকে কোনো এক স্থানে ধরে রেখেছ, ছেলেটা বলল। তাই আমি তোমার বালুর উপর তাকালে তাকেও খুঁজি। আমি তার কাছে ফিরে যেতে চাই। আমি নিজেকে যাতে বাতাসে পরিণত করতে পারি সেজন্য তোমার সহায়তা চাই। ভালোবাসা কি? জিজ্ঞাসা করল মরুভূমি। ভালোবাসা হলো তোমার বালির উপর দিয়ে বাজ পাখির ওড়া। তার কারণেই তুমি সবুজ জমি। তোমার কাছ থেকেই সে সবসময় শিকার নিয়ে ফেরে। সে তোমার পাথর চেনে, তোমার বালিয়াড়ি চেনে, তোমার পাহাড় চেনে, আর তুমি তার প্রতি উদার। বাজ পাখির ঠোঁট আমারও কিছুটা বয়ে নিয়ে যায়, বলল মরুভূমি। বছরের পর বছর ধরে আমি তার শিকারের যত্ন নেই। আমার কাছে থাকা সামান্য পানি তাকে খাওয়াই, তারপর দেখিয়ে দিই কোথায় শিকার আছে। তারপর একদিন দেখতে পেয়ে খুশি হই তার শিকার আমার উপরিভাগে বেশ বেড়ে উঠেছে। বাজ পাখি আকাশ থেকে নেমে আসে, আমি যা সৃষ্টি করেছি তা সে নিয়ে যায়। কিন্তু তুমি এই কারণেই শিকার সৃষ্টি করে যাচ্ছ, ছেলেটা জবাব দেয়। শিকার যাতে বাজ পাখিকে পরিপুষ্ট করতে পারে, আর বাজ পাখি পরিপুষ্ট করতে পারে মানুষকে, আর শেষ পর্যন্ত মানুষ পরিপুষ্ট করে তোমার বালুকে। সেখানেই আবার শিকার সমৃদ্ধ হয়। এইভাবেই বিশ্ব এগিয়ে চলে। এই তাহলে ভালোবাসা? হ্যাঁ, এই হলো ভালোবাসা। ভালোবাসাই শিকারকে পরিণত করে বাজ পাখি, বাজ পাখি পরিণত হয় মানুষকে, এরপর মানুষ হয়ে যায় মরুভূমি। এটাই লোহাকে পরিণত করে সোনায়, আবার সোনা ফিরে যায় মাটিতে। তুমি কি সব বলছ? আমি বুঝতে পারছি না, মরুভূমি বলল। কিন্তু তুমি অন্তত এইটুকু বুঝতে পারছ, তোমার বালুকা ভূমির কোনো এক স্থানে এক নারী আমার জন্য অপেক্ষা করছে, আর এই কারণেই নিজেকে আমার বাতাসে পরিণত করতে হবে। মরুভূমি কয়েক মুহূর্ত কোনো জবাব দিল না। তারপর সে তাকে বলল, আমি তোমাকে আমার বালি দেব উড়াতে, তবে একাকী আমি তেমন কিছুই করতে পারি না। তোমাকে বাতাসের সাহায্য চাইতে হবে। হালকা বাতাস বইতে শুরু করল। গোত্রীয় লোকজন দূর থেকে ছেলেটাকে দেখছিল। তারা এমন ভাষায় কথা বলছিল যা ছেলেটা বুঝতে পারছিল না। আলকেমিস্ট হাসলেন। বাতাস ছেলেটার কাছে এলো, তার মুখ স্পর্শ করল। মরুভূমির সঙ্গে ছেলেটার কথাবার্তার ব্যাপারে সে জানত। তার কোনো জন্মস্থান নেই, মৃত্যুর জায়গাও নেই, কিন্তু সে সারা দুনিয়ায় প্রবাহিত হয়। আমাকে সাহায্য করো, ছেলেটা বলল। একদিন তুমি আমার প্রিয়জনের কণ্ঠস্বর আমার কাছে বয়ে এনেছিলে। কে তোমাকে মরুভূমি আর বাতাসের ভাষায় কথা বলতে শিখিয়েছে? আমার হৃদয়, ছেলেটা জবাব দেয়। বাতাসের অনেক নাম আছে।
পৃথিবীর কোনো এক স্থানে একে বলে সিরোকো, কারণ সে মহাসাগরের আর্দ্রতা পূর্ব দিকে বয়ে আনে। দূরের যে স্থান থেকে ছেলেটা এসেছে সেখানে বলে লেভেন্টার, কারণ সেখানে বিশ্বাস করা হয় বাতাস সেখানে মরুভূমির বালি আর মুরিশ যুদ্ধের আর্তনাদ নিয়ে আসে। হয়তো যেখানে তার ভেড়াগুলো চড়ত তারও দূরে মানুষ মনে করে বাতাস আসে আন্দালুসিয়া থেকে। তবে আসলে বাতাসের সত্যিকারের অর্থে কোনো স্থান নেই, তার যাওয়ার মতো কোনো জায়গাও নেই। আর এ কারণেই সে মরুভূমির চেয়েও শক্তিশালী। কেউ হয়তো কোনো একদিন মরুভূমিতে গাছ লাগাতে পারে কিংবা সেখানে ভেড়া পালন করতে পারে, কিন্তু তারা কখনো বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি বাতাস হতে পারো না, বাতাস বলল। আমরা সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস। কথাটি সত্য নয়, ছেলেটা বলল। আমি সফরের সময় আলকেমিস্টের কাছ থেকে অনেক গোপন তত্ত্ব শিখেছি। আমার মধ্যে বাতাস আছে, মরুভূমি আছে, মহাসাগর আছে, তারকা আছে। মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছু আছে। আমরা সবাই একই হাতে সৃষ্ট হয়েছি। আমাদের সবার আত্মা একই। আমি তোমার মতো হতে চাই, পৃথিবীর সব কোণায় পৌঁছার সক্ষমতা চাই, সাগর পাড়ি দিতে চাই, আমার গুপ্তধন ঢেকে রাখা বালিয়াড়িকে উপড়ে ফেলতে চাই, আমার ভালোবাসার নারীর কণ্ঠস্বর বহন করতে চাই। সেদিন তুমি আলকেমিস্টের সঙ্গে কি কথা বলেছ আমি শুনেছি, বাতাস বলল। তিনি বলেছেন সবকিছুরই নিজস্ব নিয়তি আছে, কিন্তু মানুষ নিজেদের বাতাসে পরিণত করতে পারে না। মাত্র কয়েক মুহূর্তের জন্য আমাকে বাতাসে পরিণত হওয়ার শিক্ষা দাও, ছেলেটা বলল। তুমি আর আমি তাহলে মানুষ আর বাতাসের সীমাহীন সম্ভাবনা নিয়ে কথা বলতে পারি। বাতাসের কৌতূহল সৃষ্টি হল। এমন কথা আগে কখনোই হয়নি। সে এইসব নিয়ে কথা বলতে চাইল। কোনো মানুষকে কিভাবে বাতাসে পরিণত করা যায় তা ভেবে পাচ্ছিল না বাতাস। অথচ বাতাস কত কাজই না করতে পারে। সে মরুভূমি তৈরি করতে পারে, জাহাজ ডোবাতে পারে, পুরো বনভূমি উজাড় করে দিতে পারে। সঙ্গীত আর অদ্ভুত শব্দে পরিপূর্ণ একের পর এক নগরী দিয়ে ছুটে চলতে পারে। এতদিন তার মনে হতো তার কোনো সীমা নেই, কিন্তু এখন এই ছেলেটা বলছে আরও অনেক কাজ আছে যা বাতাসের করতে পারা উচিত। আমরা একেই বলি ভালোবাসা, ছেলেটা বলল। এখন সে বুঝতে পেরেছে সে যে অনুরোধ করেছে বাতাস তা অনুমোদন করার কাছাকাছি অবস্থায় রয়েছে। তুমি যখন কোনো কিছু ভালোবাসবে তখন যে কোনো কিছু সৃষ্টি করতে পারবে। তুমি যখন ভালোবাসবে তখন কি ঘটছে তা বোঝার কোনো দরকার নেই, কারণ তোমার মধ্যে সব কিছুই ঘটছে। এমনকি মানুষও নিজেকে বাতাসে পরিণত করতে পারে, তবে যতক্ষণ বাতাস তাকে সাহায্য করবে। বাতাস গর্বিত সত্তা। ছেলেটার কথায় উত্তেজিত হচ্ছিল। সে আরও জোরে জোরে প্রবাহিত হতে শুরু করল, মরুভূমির বালি ওড়াতে লাগল। তবে শেষ পর্যন্ত তাকে স্বীকার করতে হল সে সারা পৃথিবী চষে বেড়ালেও জানে না কিভাবে কোনো মানুষকে বাতাসে পরিণত করতে হয়, আর সে ভালোবাসা সম্পর্কে কিছুই জানে না। বিশ্বজুড়ে আমার সফরে আমি প্রায়ই লোকজনকে ভালোবাসা নিয়ে কথা বলতে শুনেছি, আকাশের দিকে তাকাতে দেখেছি, বাতাস বলল। তবে তার কণ্ঠে এখন নিজের সীমাবদ্ধতার স্বীকারোক্তি নিয়ে ক্ষোভ। হয়তো আকাশের কাছে জিজ্ঞাসা করা হবে অনেক ভালো। ঠিক আছে, তাহলে আমাকে তা করতে সাহায্য করো, ছেলেটা বলল। এই স্থান বালি ঝড়ে ভরে দাও, যাতে তা সূর্যকে শুষে শেষ করে দেয়। তারপর নিজেকে অন্ধ না করে আমি যেন আকাশের দিকে কথা বলতে পারি। তখন বাতাস তার সব শক্তি দিয়ে বইতে শুরু করল। আকাশ বালিতে ঢেকে গেল। সূর্য পরিণত হল সোনালির চাকতিতে। ক্যাম্পে কিছু দেখতে পাওয়া কঠিন হয়ে পড়ল। মরুভূমির লোকজন আগে থেকে এসব দেখে অভ্যস্ত ছিল। তারা একে বলে সাইমুম। এই ঝড় সাগরের ঝড়ের চেয়েও অনেক বেশি মারাত্মক। এতে তাদের ঘোড়াগুলো চিৎকার করতে থাকল। তাদের সব অস্ত্র বালিতে ঢেকে গেল।
প্রবলতম ঝড়ের সময় এক কমান্ডার তাদের সর্দারের কাছে গিয়ে বলল, এই ঝড় এখনই থামানোই হয়তো আমাদের জন্য মঙ্গল হবে। তারা ছেলেটাকে প্রায় দেখতেই পাচ্ছিল না। তাদের মুখ নীল কাপড়ে ঢাকা, চোখে ভয়। ঝড় থামাতে বলুন, আরেক কমান্ডার বললেন। আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব দেখতে চাই, সর্দার বললেন শ্রদ্ধার সাথে। আমি দেখতে চাই কিভাবে কোনো মানুষ নিজেকে বাতাসে পরিণত করে। তবে যে দুই কমান্ডার তাদের ভয় পাওয়ার কথা প্রকাশ করেছে, তিনি মনে মনে তাদের নাম টুকে রাখলেন। বাতাস থামা মাত্র তাদের কমান্ড থেকে খারিজ করে দেবেন। কারণ মরুভূমির আসল মানুষেরা তো কখনো ভয় পায় না। বাতাস আমাকে বলল, তুমি জানো ভালোবাসা কাকে বলে? সূর্যকে জিজ্ঞেস করল ছেলেটা। তুমি যদি ভালোবাসা সম্পর্কে জেনে থাকো, তবে অবশ্যই জগতের আত্মা সম্পর্কেও জানো, কারণ এটি ভালোবাসা দিয়ে তৈরি। যেখানে আছি সেখান থেকেই আমি জগতের আত্মাকে দেখতে পাই, সূর্য বলল। এটি আমার আত্মার সঙ্গে কথা বলে। আমরা দুইয়ে মিলে গাছপালা জন্মাতে দিই, ভেড়ার পালকে ছায়া দিই। আমি যেখানে আছি সেখান থেকেই কাজটি করি। আর আমি তো দুনিয়া থেকে অনেক দূরে থেকেও শিখেছি ভালোবাসা কি। আমি জানি আমি দুনিয়ার দিকে একটুও কাছে এগোলে তবে দুনিয়া মরে যাবে, জগতে আত্মার অস্তিত্ব থাকবে না। এই কারণে আমরা একে অপরের কথা ভাবি, আমরা একে অপরকে চাই। তাকে দেই জীবন আর উষ্ণতা, সে আমাকে দেয় বেঁচে থাকার যৌক্তিকতা। অর্থাৎ তুমি ভালোবাসা সম্পর্কে জানো? ছেলেটা বলল। আর আমি জানি জগতের আত্মাকে, কারণ আমরা মহাবিশ্বের অনন্ত পরিক্রমার সময় একে অপরের সঙ্গে কথা বলি। সে আমাকে বলে তার সবচেয়ে বড় সমস্যা হল এখন পর্যন্ত কেবল খনিজ আর উদ্ভিদই বোঝে সব কিছুই এক। এ কারণে তারা মনে করে লোহার দরকার নেই তামার মতো হওয়ার, কিংবা তামার প্রয়োজন নেই সোনা হওয়ার। প্রত্যেকেই স্বতন্ত্র সত্তা হিসেবে তার দায়িত্বই যথাযথভাবে পালন করে যাচ্ছে। প্রতিটি জিনিসই শান্তির সাথে থাকত যদি এসব কিছু যে হাত লিখেছে সে সৃষ্টির পঞ্চম দিনে থেমে যেত। কিন্তু একটি ষষ্ঠ দিন ছিলই। সূর্য বলে চলল, তুমি জ্ঞানী, কারণ তুমি দূর থেকে সবকিছু দেখছ। ছেলেটা বলল, তবে তুমি ভালোবাসা কি তা জানো না। ষষ্ঠ দিন না থাকলে মানুষের অস্তিত্ব থাকত না। তামা সবসময় তামাই থেকে যেত, সীসা থেকে যেত সীসাই। সবারই একটি নিয়তি আছে, এ হল অমোঘ সত্য কথা। একদিন সব নিয়তি পূরণ হবে, ফলে প্রতিটি জিনিসকেই আরো ভালো কিছুতে কোনো একদিন একটি নতুন নিয়তি তথা জগতের আত্মা মাত্র একটি জিনিসে পরিণত হওয়া না পর্যন্ত নিজেকে রূপান্তরিত করতে হয়। সূর্য এ নিয়ে ভাবল, তারপর আরও উজ্জ্বলভাবে আলো ফেলার সিদ্ধান্ত নিল। বাতাস এতক্ষণ তাদের কথাবার্তা উপভোগ করছিল, এখন আরও জোরে বইতে শুরু করল, যাতে ছেলেটাকে অন্ধ করে না দিতে পারে সূর্য। এ কারণে আলকেমি অস্তিত্বশীল, ছেলেটা বলল, যাতে প্রত্যেকেই তার গুপ্তধনের অনুসন্ধান করে আর তা পায়। তারপর আগের যে জীবনে সে ছিল তার চেয়ে ভালো হতে চায়। পৃথিবীতে লোহার প্রয়োজন ফুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত লোহা তার ভূমিকা পালন করে যাবে, তারপর লোহা পরিবর্তিত হবে সোনায়। আলকেমিস্টরা ঠিক এই কাজই করেন। তারা জানেন আমরা যখন বর্তমান অবস্থা থেকে ভালো হওয়ার সংগ্রাম করি তখন আমাদের আশেপাশের সবাই আরও ভালো হয়ে পড়ে। ঠিক আছে, তুমি কেন বললে আমি ভালোবাসা কি তা জানি না? সূর্য জিজ্ঞাসা করল ছেলেটাকে। কারণ মরুভূমির মতো স্থির হয়ে থাকা ভালোবাসা নয়, কিংবা বাতাসের মতো ঘুরতে থাকাও ভালোবাসা নয়, তোমার মতো দূর থেকে সবকিছু দেখাও ভালোবাসা নয়। ভালোবাসা এমন একটি শক্তি যা জগতের আত্মাকে রূপান্তরিত করে, উন্নত করে। আমি যখন প্রথম এই অবস্থায় উপনীত হয়েছিলাম আমি ভেবেছিলাম জগতের আত্মা নিখুঁত, কিন্তু পরে আমি দেখতে পেলাম এটি অন্য সব সৃষ্টির মতোই, তার নিজেরও আবেগ, যুদ্ধ এসব রয়েছে। আমরা যারা জগতের আত্মাকে পরিপুষ্ট করি এবং এই দুনিয়ায় বাস করি,
সেটি আরও ভালো বা খারাপ হওয়া নির্ভর করে আমরা নিজেরা ভালো বা খারাপ কিনা তার উপর। আর এখানেই ভালোবাসার শক্তির কথা আসে, কারণ আমরা যখন ভালোবাসি তখন আমরা সবসময় বর্তমানের চেয়ে আরও ভালো হওয়ার সংগ্রাম করি। তুমি আমার কাছে কি চাও? সূর্য জিজ্ঞাসা করল। আমি চাই তুমি আমাকে বাতাসে পরিণত হতে সাহায্য করবে, ছেলেটা জবাব দিল। প্রকৃতি মনে করে আমি হলাম সৃষ্টির সবচেয়ে জ্ঞানী, সূর্য বলল। কিন্তু আমি জানি না তোমাকে কিভাবে বাতাসে রূপান্তরিত করা যায়। তাহলে কাকে জিজ্ঞাসা করব? সূর্য 1 মিনিট চিন্তা করল। বাতাস খুব কাছ থেকে শুনছিল। সে পৃথিবীর সব কোণায় সূর্যের বিজ্ঞতার সীমাবদ্ধতার কথা বলে দিল। সে বলে দিল, পৃথিবীর ভাষায় কথা বলা ছেলেটার কথা মতো কাজ করতে পারেনি সূর্য। সব কিছু লিখেছে যে হাত, তার সঙ্গে কথা বলো, সূর্য বলল। বাতাস আনন্দে চিৎকার করে উঠল, আরো জোরে বইতে শুরু করল। তাঁবুগুলো দড়ির বাঁধন ছিঁড়ে উড়ে গেল, প্রাণীগুলো খুঁটি উপড়ে পালিয়ে গেল। শৃঙ্গের ওপরে লোকজন উড়ে যেতে পারে ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে থাকল। সবকিছু লেখে যে হাত, ছেলেটা তাতে রূপান্তরিত হল। এমন করে তার মনে হল মহাবিশ্ব নীরব, নিথর হয়ে গেছে। সে কথা না বলার সিদ্ধান্ত নিল। ভালোবাসার স্রোত তার হৃদয় দিয়ে বয়ে গেল। ছেলেটা প্রার্থনা করতে শুরু করল। এটি এমন এক প্রার্থনা যা সে কখনো করেনি। এই প্রার্থনা কোনো শব্দ ছিল না, না ছিল কোনো কিছু চাওয়ার আবেদন। ভেড়াগুলো নতুন প্রান্তর পেয়েছে বলে শুকরিয়া জানানোর জন্যেও এই প্রার্থনা করছিল না। ছেলেটা যাতে আরও বেশি ক্রিস্টাল বিক্রি করতে পারে এমন কামনায়ও প্রার্থনা ছিল না। তার ফেরার জন্য অপেক্ষা করে থাকা নারীর সাথে সাক্ষাতের মিনতিও ছিল না এতে। নীরবে ছেলেটা বুঝতে পারল মরুভূমি, বাতাস, সূর্যও হাতটির লেখা সংকেত বোঝার চেষ্টা করছে। তারা সবাই তাদের পথ অনুসরণ করছে। একটিমাত্র পান্নায় যা লেখা রয়েছে তা বোঝার চেষ্টা করছে। সে দেখল শুভ অশুভ ইঙ্গিতগুলো সারা দুনিয়ায় এবং সেই সাথে মহাকাশেও ছড়িয়ে রয়েছে। ফলে তাদের দেখা যাওয়ার কারণের কিংবা তাৎপর্যের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার দরকার নেই। মরুভূমি নয়, বাতাস নয়, সূর্য নয়, লোকজন নয়, কেউ জানে না কেন তাদের সৃষ্টি করা হয়েছে। তবে সবকিছুর জন্যে হাতটির একটি যুক্তি রয়েছে। কেবল এই হাতি অলৌকিক কিছু করতে পারে। সে সাগরকে মরুভূমিতে রূপান্তরিত করতে পারে কিংবা মানুষকে বাতাসে পরিণত করতে পারে। কারণ কেবল হাতটি বোঝে মহাবিশ্বকে গতিশীল করে সৃষ্টির 6 দিনের এক পরিকল্পনার আলোকে সর্বোত্তম পর্যায়ে বিবর্তিত করা হয়েছিল। ছেলেটা জগতের আত্মায় পৌঁছে গেল। দেখতে পেল এ হল ঈশ্বরের আত্মার অংশবিশেষ। আর ছেলেটা দেখল ঈশ্বরের আত্মা হল তার নিজেরই আত্মা। আর ওই কারণে ছেলেটাও অলৌকিক কাজ করতে পারল। ওই দিন যে সাইমুম বয়ে গেল তেমন কিছু আর আগে কখনো হয়নি। এরপর কয়েক প্রজন্ম ধরে আরবেরা এক ছেলের কিংবদন্তি স্মরণ করত, যে নিজেকে বাতাসে রূপান্তরিত করেছিল। মরুভূমির সবচেয়ে শক্তিশালী এক সর্দারের দম্ভ গুঁড়িয়ে একটি সামরিক ক্যাম্প প্রায় ধ্বংসই করে দিয়েছিল। সাইমুম থামলে সবাই ছেলেটা যেখানে বসা আছে সেখানে তাকাল। সে কিন্তু তখন আর সেখানে ছিল না। ক্যাম্প থেকে অনেক দূরে বালি চাপা পড়া এক প্রহরীর পাশে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার জাদুতে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তবে সেখানে থাকা মাত্র 2 জন হাসছিল, আলকেমিস্ট কারণ তিনি তার নিখুঁত ছাত্র পেয়েছিলেন, এবং সর্দার কারণ ছাত্রটি আল্লাহর মহিমা বুঝতে পেরেছে। পরদিন জেনারেল ওই ছেলে এবং আলকেমিস্টকে বিদায় জানালেন। তারা যতটুকু চান ততদূর পর্যন্ত তাদের পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিলেন। তারা পুরো দিন ঘোড়া ছুটিয়ে চললেন। বিকেলের দিকে তারা এক কপ্টিক মঠে পৌঁছলেন। আলকেমিস্ট ঘোড়া থেকে নামলেন। তিনি তাদের পাহারায় থাকা গোত্রীয় লোকজনকে তাদের ক্যাম্পে ফিরে যেতে বললেন।
এখন থেকে তুমি একা যাবে, আলকেমিস্ট বললেন। তুমি পিরামিড থেকে মাত্র 3 ঘন্টা দূরে আছো। ধন্যবাদ, ছেলেটা বলল। আপনি আমাকে জগতের ভাষা শিখিয়েছেন। তুমি সেটা আগেই জানতে, আমি কেবল জাগিয়ে তুলেছি। আলকেমিস্ট মঠের দরজায় টোকা দিলেন। কালো পোশাক পরা এক লোক দরজায় এলেন। তারা কপ্টিক ভাষায় কথা বললেন। তারপর আলকেমিস্ট আর ছেলেটাকে ভেতরে আমন্ত্রণ জানালেন। আমি তাকে কিছুক্ষণের জন্য রান্নাঘরটি আমায় ব্যবহার করার সুযোগ দেবার অনুরোধ করেছি, আলকেমিস্ট হেসে বললেন। তারা মঠের পেছনে থাকা রান্নাঘরে প্রবেশ করলেন। আলকেমিস্ট আগুন জ্বালালেন। সন্ন্যাসী তাকে কিছু সীসা দিলে আলকেমিস্ট তা একটি লোহার কড়াইতে রাখলেন। সীসা গলে তরলে পরিণত হলে আলকেমিস্ট তার ঝোলা থেকে অদ্ভুত ডিমটি বের করলেন। তিনি তা থেকে চুলের মতো সরু অংশ বের করে তাতে মোম জড়ালেন, তারপর তা কড়াইয়ে দিলেন। সীসার সাথে তা মিশে গেল। মিশ্রণটি লালাভ হল, প্রায় রক্ত রঙের মতো। আলকেমিস্ট আগুন থেকে কড়াইটি নামালেন, পাশে রাখলেন ঠান্ডা হতে। এই কাজ করার সময় গোত্রীয় যুদ্ধ নিয়ে সন্ন্যাসীর সঙ্গে তিনি কথা বলতে থাকলেন। আমার মনে হচ্ছে যুদ্ধ শেষ হতে অনেক সময় নেবে, তিনি বললেন সন্ন্যাসীকে। সন্ন্যাসী অস্বস্তিতে ছিলেন। কাফেলাগুলো গিজায় থেমে আছে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে সেগুলোকে। তবে ঈশ্বরের ইচ্ছাই কার্যকর হবে, সন্ন্যাসী বললেন। তাই ঠিক, জবাব দিলেন আলকেমিস্ট। কড়াই শীতল হলে সন্ন্যাসী আর ছেলেটা তাকিয়ে অবাক হয়ে গেলেন। সীসার তরল শুকিয়ে কড়াইয়ের আকার লাভ করেছে, তবে সেখানে আর সীসা ছিল না, সোনা হয়ে গেছে। আমি কি কোনোদিন এমন কিছু শিখতে পারব? ছেলেটা জিজ্ঞাসা করল। এ হলো আমার নিয়তি, তোমার নয়, আলকেমিস্ট জবাব দিলেন। তবে আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম এমন কিছু করা সম্ভব। তারা মঠের দরজার সামনে গেলেন। সেখানে আলকেমিস্ট চাকতিকে 4 টুকরা করলেন। এটি আপনার জন্যে, তিনি 1 টুকরা সন্ন্যাসীকে দিয়ে বললেন। এটি তীর্থযাত্রীদের আতিথেয়তার জন্যে। তবে এর দাম আমার আতিথেয়তার চেয়ে অনেক বেশি। এই কথা আর বলবেন না, জীবনে হয়তো শুনে ফেলবে, তখন পরের বার আপনাকে আরও কম দেবে। আলকেমিস্ট এবার ছেলেটার দিকে ফিরলেন। এটি তোমার জন্য। জেনারেলকে তুমি যা দিয়েছ তা পুষিয়ে নিতে এই টুকরো। ছেলেটি বলতে চাচ্ছিল সে জেনারেলকে যা দিয়েছে এটি তার চেয়ে অনেক বেশি, কিন্তু সে চুপ থাকল, কারণ সন্ন্যাসীকে আলকেমিস্ট যা বলেছেন তা সে শুনেছে। আর এটি আমার জন্য, বললেন আলকেমিস্ট। তিনি একটি অংশ নিজের কাছে রাখলেন। আমাকে আবার মরুভূমিতে ফিরতে হবে, সেখানে গোত্রীয় লড়াই চলছে। তিনি 4র্থ টুকরাটি নিয়ে সন্ন্যাসীকে দিলেন। এটি এই ছেলেটার জন্যে, যদি তার কখনো এর দরকার হয়। কিন্তু আমি তো গুপ্তধনের খুঁজে যাচ্ছি, ছেলেটা বলল। আমি এখন এর খুব কাছাকাছি চলে এসেছি। আর আমি নিশ্চিত তুমি তা খুঁজে পাবে, আলকেমিস্ট বললেন। তাহলে এটি কেন? কারণ এর মধ্যেই তুমি 2 বার তোমার সব সঞ্চয় খুইয়েছ, একবার চোরের কাছে, আরেকবার জেনারেলের কাছে। আমি বুড়ো মানুষ, কুসংস্কারে বিশ্বাসী আরব, আর আমাদের প্রবাদেও বিশ্বাস করি আমি। একটি প্রবাদে বলা আছে, প্রতিটি জিনিসই যা একবার ঘটে তা আর কখনো ঘটে না, কিন্তু কোনোটি দ্বিতীয়বার ঘটলে তা তৃতীয়বার ঘটবেই। তারা তাদের ঘোড়ায় চড়ে বসলেন। আমি স্বপ্ন নিয়ে একটি গল্প তোমাকে বলতে চাই, বললেন আলকেমিস্ট। ছেলেটা তার ঘোড়াকে আরো কাছে নিয়ে এলো। প্রাচীন রোমে সম্রাট টাইবেরিয়াসের আমলে এক সৎ লোক বাস করতেন। তার ছিল 2 ছেলে। একজন ছিল সামরিক বাহিনীতে, তাকে সাম্রাজ্যের সবচেয়ে দূর এলাকায় পাঠানো হয়েছিল। অপর ছেলে ছিলেন কবি। তিনি সুন্দর সুন্দর কবিতা লিখে রোমকে মাতোয়ারা করে রেখেছিলেন। এক রাতে বাবা স্বপ্ন দেখলেন, এক এঞ্জেল তার কাছে এসে বললেন তার এক ছেলে হবে জ্ঞানী, তার কথা প্রজন্মের পর প্রজন্ম ধরে সারা দুনিয়া স্মরণ করবে। ঘুম ভাঙার পর তিনি কৃতজ্ঞ হলেন,
কাঁদতে থাকলেন, কারণ জীবন তার প্রতি বেশ উদার। তাকে যা জানানো হলো তা জেনে যে কোনো বাবারই গর্বিত হওয়ার কথা। এর কিছুদিন পর অশ্বযানের চাকায় চাপা পড়া থেকে একটি শিশুকে রক্ষা করতে গিয়ে বাবা মারা গেলেন। তিনি যেহেতু সারা জীবন সত্য ও ন্যায়ের পথে কাটিয়েছেন, তাই সরাসরি স্বর্গে চলে গেলেন। স্বপ্নে যে অ্যাঞ্জেলের দেখা পেয়েছিলেন সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হল। আপনি সবসময় ছিলেন ভালো মানুষ, অ্যাঞ্জেল তাকে বলল। আপনি সুন্দরভাবে জীবন কাটিয়েছেন আর মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করেছেন। এখন আমি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করব। আমার কাছে জীবন ছিল সুন্দর, লোকটি বললেন। আপনি যখন স্বপ্নে দেখা দিয়েছিলেন তখন আমি মনে করেছিলাম আমি আমার সব কাজের পুরস্কার পেয়ে গেছি, কারণ আমার ছেলের কবিতা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ পড়বে। আমি নিজের জন্য কিছুই চাই না, তবে যে কোনো বাবাই তার যত্নে আর শিক্ষায় বেড়ে ওঠা শিশুটির পরবর্তীকালের খ্যাতি অর্জনে খুশি হয়। দূর ভবিষ্যতের কোনো এক সময় প্রচলিত আমার ছেলের সৃষ্টিকর্ম শুনতে ভালো লাগবে। অ্যাঞ্জেল লোকটির কাঁধ স্পর্শ করলেন। তারা দুজনেই অনেক দূরের ভবিষ্যতের দিকে তাকালেন। তারা একটি বিশাল ভিড়ের মধ্যে পৌঁছালেন। হাজার হাজার লোক অপরিচিত এক ভাষায় কথা বলছে। লোকটি আনন্দে কেঁদে ফেললেন। আমি জানতাম আমার ছেলের কবিতা অমর হবে। তিনি তার কান্না ভেজা কণ্ঠে অ্যাঞ্জেলকে বললেন, তুমি কি আমাকে বলবে এইসব লোক আমার ছেলের কোন কবিতা বারবার পাঠ করছে? অ্যাঞ্জেল লোকটির কাছাকাছি এলেন, আবেগঘনভাবে তাকে কাছের একটি বেঞ্চে নিয়ে গেলেন। সেখানে তারা বসলেন। আপনার যে ছেলে কবি ছিল তার কবিতা রোমে খুবই জনপ্রিয় ছিল, অ্যাঞ্জেল বললেন। সবাই তার কবিতা ভালোবাসত, সবাই উপভোগ করত। তবে তাইবেরিয়াসের শাসনের অবসানের পরপরই তার কবিতা বিস্মৃতির আড়ালে চলে যায়। আপনি এখন যার সৃষ্টিকর্ম শুনছেন সেগুলো সামরিক বাহিনীতে থাকা অপর ছেলের। লোকটি বিস্মিত হয়ে অ্যাঞ্জেলের দিকে তাকালেন। আপনার ছেলে অনেক দূরে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। তিনি রোমান সেনাপতি হয়েছিলেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও ভালো। এক বিকেলে তার এক চাকর অসুস্থ হয়ে পড়ল। মনে হলো সে মারা যাবে। আপনার ছেলে রোগ নিরাময় করতে পারেন এমন এক রাব্বির কথা শুনেছিলেন। তিনি তার সন্ধানে কয়েকদিন ঘোড়া ছোটালেন। চলার পথে তিনি জানলেন তিনি যে লোকের খোঁজ করছেন তিনি ঈশ্বরের সন্তান। তার মাধ্যমে রোগমুক্ত আরও অনেক লোকের সাক্ষাৎ পেলেন তিনি। তারা ওই লোকের শিক্ষা সম্পর্কে আপনার ছেলেকে অবহিত করল। আর আপনার ছেলে রোমান সেনাপতি হওয়া সত্ত্বেও তাদের ধর্ম গ্রহণ করলেন। এর কিছু সময় পরই তিনি যে লোকের সন্ধানে বেরিয়েছিলেন তার কাছে পৌঁছালেন। তিনি ওই লোককে বললেন তার এক চাকর মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। ওই রাব্বি তার বাড়ি যাওয়ার জন্য সাথে সাথে রাজি হয়ে গেলেন। কিন্তু সেনাপতি ছিলেন বিশ্বাসী মানুষ। তিনি রাব্বির চোখের দিকে তাকালেন। তিনি জানতেন তিনি নিশ্চিতভাবেই ঈশ্বর পুত্রের উপস্থিতির মধ্যে রয়েছেন। আর এইসব কথাই আপনার ছেলে বলেছিলেন, অ্যাঞ্জেল লোকটিকে বললেন। এই কথাগুলোই তখন আপনার ছেলে রাব্বিকে বলেছিলেন। ওই কথাগুলো আর কখনো বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। আমার প্রভু, আমি এমন মূল্যবান নই যে আমার ছাদের নিচে আপনি যাবেন। মাত্র একটি কথা বলুন, তাতেই আমার চাকর রোগমুক্ত হয়ে যাবে। আলকেমিস্ট বলে চললেন, কে কি করছে তা কোনো ব্যাপারই নয়। এই পৃথিবীর প্রতিটি মানুষই পৃথিবীর ইতিহাসে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে, আর সাধারণত সে তা জানে না। ছেলেটা হাসল। সে কখনো কল্পনাও করেনি জীবন সম্পর্কে প্রশ্ন এক রাখালের কাছে এত গুরুত্বপূর্ণ হবে। বিদায়, আলকেমিস্ট বললেন। ছেলেটাও বিদায় জানিয়ে মরুভূমির উপর ঘোড়া ছোটাল। ছেলেটা একাকী কয়েক ঘন্টা ধরে চলল। খুব আগ্রহ নিয়ে তার হৃদয় কি বলে তা শুনল। তার হৃদয়ই তাকে জানিয়ে দেবে কোথায় লুকিয়ে রয়েছে গুপ্তধন। গুপ্তধন যেখানে আছে তোমার হৃদয় সেখানে থাকবে, আলকেমিস্ট তাকে বলেছিলেন। তবে তার হৃদয় অন্য কথা বলেছিল। গর্বের সাথে সে এই রাখালের কথা বলছিল,
দুবার আলাদাভাবে যে স্বপ্ন সে দেখেছিল তা পূরণের জন্যে সে তার ভেড়ার পাল ছেড়েছিল। সে নিয়তি এবং আরও অনেক লোকের কথা বলছিল, যারা দূরের ভূমি বা সুন্দরী নারীর খোঁজে বের হয়েছিল। তাদের সময়ের বদ্ধমূল ধারণা নিয়ে অনড় থাকা লোকেদের মুখোমুখি হয়েছিল। সে সফর, আবিষ্কার, গ্রন্থরাজি পরিবর্তনের কথা বলেছিল। সে আরেকটি বালিয়াড়ির ওপর উঠতে যাচ্ছিল। তখনই তার হৃদয় ফিসফিসিয়ে বলে উঠল, ওই স্থানটি লক্ষ্য রাখবে যেখানে তোমার কান্না আসবে। ওইখানেই আমি আছি, ওখানেই আছে তোমার গুপ্তধন। ছেলেটা ধীরে ধীরে বালিয়াড়িতে উঠল। তারায় ঝলমলে আকাশে আবার চাঁদ উঠেছে। মরুদ্যান থেকে যাত্রা করার পর 1 মাস হয়ে গেছে। চাঁদের আলোয় বালিয়াড়িগুলোতে ছায়া পড়েছে। মনে হচ্ছে ওগুলো চলমান সাগর। বিষয়টি ছেলেটাকে মরুভূমিতে ঘোড়ার শব্দ করা দিনটির কথা মনে করিয়ে দিল। ওই দিন সে জেনেছিল আলকেমিস্টকে, এবং মরুভূমির নীরবতা আর একজনের গুপ্তধন সন্ধানের সফরে ঢুকে গেল চাঁদ। বালিয়াড়ির ওপরে উঠবার পর তার হৃদয় তখন লাফাচ্ছিল। সেখানে চাঁদের প্রভা আর মরুভূমির উজ্জ্বলতায় মিশরের সৌম্য ও রাজকীয় পিরামিড ভাস্কর হয়ে আছে। ছেলেটি হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁদতে শুরু করল। সে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল, নিয়তির প্রতি বিশ্বাসী করার জন্য, এবং চলার পথে এক রাজা, এক ব্যবসায়ী, এক ইংরেজ এবং এক আলকেমিস্টের সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে বেশি সে কৃতজ্ঞ হল মরুভূমির ওই নারীর সাথে তার সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য, যে তাকে বলেছিল ভালোবাসা কখনো কোনো পুরুষকে তার নিয়তি থেকে সরিয়ে রাখে না। যদি সে চায় তবে এখন মরুদ্যানে ফিরে যেতে পারে, ফাতিমার কাছে ফিরতে পারে, সাদামাটা এক রাখাল হিসেবে জীবনযাপন করতে পারে। আলকেমিস্টের কথাই ধরা যাক। তিনি যদিও জগতের ভাষা বোঝেন, জানেন কিভাবে সীসাকে সোনায় পরিণত করতে হয়, তবু তিনি মরুভূমিতেই বসবাস করছেন। কাউকে নিজের বিজ্ঞান ও শিল্পকলা প্রদর্শনের দরকার পড়েনি তার। ছেলেটি নিজেকে বলল, নিজের নিয়তি পূরণ করতে গিয়ে সে তার প্রয়োজনীয় সব কিছু শিখেছে। সে যত কিছুর স্বপ্ন দেখেছিল সব কিছুর অভিজ্ঞতা অর্জন করেছে। তবে এখন সে তার গুপ্তধন পাওয়ার সন্ধিক্ষণে রয়েছে। এখন সে নিজেকে মনে করিয়ে দিল, কোনো কাজই সম্পূর্ণ হয় না যতক্ষণ না এর লক্ষ্য হাসিল হয়। ছেলেটা তার চারপাশের বালুর দিকে তাকাল। দেখল যেখানে তার চোখের পানি পড়েছে সেখানে একটি গুবরে পোকা বালির ওপর দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। মরুভূমিতে থাকার সময় সে জেনেছে মিশরে গুবরে পোকাকে ঈশ্বরের নিদর্শন মনে করা হয়। আর একটি শুভ ইঙ্গিত। ছেলেটা বালিয়াড়ি খুঁড়তে শুরু করল। এই কাজ করার সময় তার ক্রিস্টাল ব্যবসায়ের কথা মনে পড়ল। তিনি একবার বলেছিলেন যে কেউ তার উঠানেই পিরামিড বানাতে পারে। ছেলেটা এখন দেখতে পেল সে বাকি জীবন ধরে পাথরের উপর পাথর রাখলেও তেমন কিছু গড়তে পারবে না। সারা রাত ছেলেটি ওই জায়গা খুঁড়ে চলল, কিন্তু কিছুই পেল না। তার মনে হল পিরামিড নির্মাণের পর থেকে কয়েকশো বছর ধরে সে কেবল খুঁড়েই চলেছে। তবে সে কাজ থামাল না। বাতাসের ঝাপটা মাঝে মাঝেই তার মুখে লাগছিল। বাতাসে তার সরানো বালি ফের গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল, ফলে কাজটি আরও কঠিন হয়ে উঠছিল। ঘষায় ঘষায় তার হাত দুটো অবশ হয়ে আসছিল। তবে সে তার হৃদয়ের কথা শুনে যাচ্ছিল। সে তাকে বলেছিল যেখানে তার চোখের পানি পড়েছে সেখানে খুঁড়ে যেতে। ছেলেটা তার সামনে পড়া পাথরগুলো তোলার চেষ্টা করার সময় পায়ের আওয়াজ শুনতে পেল। কয়েকটি লোক তার সামনে হাজির হল। চাঁদের আলোতে তাদের ছায়া পড়েছে। ছেলেটা তাদের চোখ বা চেহারা কিছুই দেখতে পেল না। তুমি এখানে কি করছো? তাদের একজন জিজ্ঞাসা করল। আতঙ্কের কারণে ছেলেটা জবাব দিতে পারল না। যেখানে গুপ্তধন আছে ওই জায়গা সে খুঁজে পেয়েছে। এখন কি ঘটতে পারে তা ভেবে সে ভয় পাচ্ছিল। আমরা গোত্রীয় যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষ, আমাদের টাকার দরকার। তুমি এখানে কি লুকাচ্ছ? আমি কিছুই লুকাচ্ছি না। তাদেরই একজন ছেলেটার কোমর ধরে গর্ত থেকে টেনে বার করল। আরেকজন ছেলেটার ব্যাগগুলো খুঁজল। পাওয়া গেল এক টুকরো সোনা।
এখানে সোনা আছে, সে বলল। তাকে টেনে বের করে আনা আরব লোকটির চেহারায় চাঁদের আলো পড়ল। তার চোখে মৃত্যু দেখতে পেল ছেলেটা। তারা ছেলেটাকে আরো খুঁড়তে বলল, কিন্তু সে কিছুই পেল না। তখন সূর্য উঠছিল। লোকগুলো ছেলেটাকে পেটাতে শুরু করল। তার শরীরে দাগ পড়ে গেল, রক্ত ঝরতে শুরু করল, তার পোশাক ছিঁড়ে গেল। তার মনে হলো মৃত্যু খুবই কাছে। তোমাকে যদি মরতেই হয় তবে টাকা দিয়ে কি হবে? টাকা অনেক সময় মানুষের জীবন বাঁচাতে পারে না, আলকেমিস্ট বলেছিলেন। শেষ পর্যন্ত ছেলেটা চিৎকার করে লোকেদের বলল, আমি গুপ্তধন খুঁজছি। আর যদিও তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল, ফুলে ঢোল হয়ে গিয়েছিল, সে হামলাকারীদের বলল সে দুবার স্বপ্ন দেখেছে মিশরের পিরামিডের কাছে গুপ্তধন লুকানো আছে। গ্রুপের নেতা মনে হওয়া লোকটি অন্যদের বলল, ওকে ছেড়ে দাও, মনে হয় না তার কাছে কিছু আছে। এই সোনার টুকরা নিশ্চয়ই সে অন্য কোনো জায়গা থেকে চুরি করেছে। ছেলেটা বালিতে পড়ে গেল, প্রায় অচেতন হয়ে। নেতাটি তাকে ধরে বলল, আমরা চলে যাচ্ছি। তবে চলে যাওয়ার আগে নেতাগোছের তরুণটি ফিরে এসে ছেলেটাকে বলল, তুমি মারা যাবে না, তুমি বাঁচবে। তোমার জানা উচিত মানুষের এত বোকা হওয়া উচিত না। 2 বছর আগে ঠিক এইখানে আমিও একটি স্বপ্ন দ্বিতীয়বার দেখেছিলাম। আমি স্বপ্ন দেখেছি আমার উচিত স্পেনের মাঠে গিয়ে রাখাল আর তার ভেড়ারা ঘুমায় এমন একটা ধ্বংসপ্রাপ্ত চার্চের খোঁজ করা। সেখানে ভাণ্ডার ঘরে যেখানে একটি ডুমুর গাছ গজিয়েছে সেই স্থান খুঁজে বের করতে হবে। ওই গাছের শেকড়ের নিচে আমি লুকানো গুপ্তধন পাব। কিন্তু আমি এত বোকা নই যে একটি পুরো মরুভূমি পাড়ি দেব স্রেফ স্বপ্ন দেখার কারণে। তারপর তারা চলে গেল। ছেলে তার টলতে টলতে উঠে দাঁড়াল। আরেকবার পিরামিডের দিকে তাকালো। মনে হলো তার দিকে তাকিয়ে পিরামিডগুলো হাসছে। সেও তাদের দিকে তাকিয়ে হাসল। তার হৃদয় ভরে উঠল আনন্দে, কারণ এখন সে জানে কোথায় আছে গুপ্তধন। উপসংহার: ছেলেটা যখন ছোট পরিত্যক্ত চার্চটায় পৌঁছালো তখন রাত নেমে এসেছে। ভাণ্ডার ঘরে তখনও ডুমুর গাছটি দাঁড়িয়ে আছে। তারাগুলো তখনও ভাঙা ছাদ দিয়ে দেখা দিচ্ছিল। ভেড়ার পাল নিয়ে সে যখন এখানে এসেছিল সেই দিনের কথা মনে পড়ল তার। সেটি ছিল শান্তিময় রাত, কেবল স্বপ্নটি ছাড়া। এখন তার সাথে ভেড়ার পাল নেই, তবে আছে একটি কোদাল। সে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকল। তারপর ঝোলা থেকে মদের বোতলটি বের করে একটু পান করল। মরুভূমির ওই রাতের কথা মনে পড়ল তার, যখন সে আলকেমিস্টের সঙ্গে বসেছিল। তারা একসাথে বসে তারকা দেখতে দেখতে পান করছিল। তার মনে পড়ল অনেক পথ সে পাড়ি দিয়েছে। ঈশ্বর গুপ্তধনের সন্ধান দিতে অদ্ভুত পথ বেছে নিয়েছিলেন। যদি সে 2 বার দেখা স্বপ্নে বিশ্বাস না করত, তবে জিপসি নারী, রাজা, চোর কিংবা কারোর সাথে তার দেখাই হতো না। কত লম্বা সেই তালিকা! তবে পথটি শুভ অশুভ ইঙ্গিতেই লেখা ছিল, তাই তা মিথ্যা প্রমাণ করা আমার পক্ষে সম্ভব ছিল না, ছেলেটি নিজে নিজেই বলল। সে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙার পর দেখল সূর্য তখন অনেক ওপরে। সে ডুমুর গাছের শেকড় খুঁড়তে শুরু করল। তুমি তো বুড়ো ভেলকিবাজ, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল ছেলেটা। তুমি তো পুরো গল্পটাই জানতে। এমনকি মঠে আমার জন্য 1 টুকরো সোনাও রেখে গিয়েছিলে, যাতে আমি এই চার্চে ফিরে আসতে পারি। ছিন্ন ভিন্ন অবস্থায় ফিরতে দেখে সন্ন্যাসী হেসেছিলেন। তুমি কি আমাকে তা থেকে রক্ষা করতে পারতে না? না। বাতাসে একটি কণ্ঠ শুনতে পেল সে। আমি তোমাকে বললে তুমি কখনোই পিরামিড দেখতে যেতে না। ওগুলো সুন্দর না? ছেলেটা হাসল, তারপর খুঁড়তে শুরু করল। আধা ঘন্টা পর তার কোদাল শক্ত কিছুর সঙ্গে লাগল। 1 ঘন্টা পর সে স্প্যানিশ স্বর্ণমুদ্রায় ভরা একটি বাক্স পেল। বাক্সে মূল্যবান পাথর, লাল ও সাদা পালকে শোভিত সোনার মুখোশ, অলঙ্কারে পরিপূর্ণ নানা মূর্তি পেল। বিজেতাদের লুণ্ঠিত সামগ্রীর কথা দেশটি অনেক অনেক আগেই ভুলে গিয়েছিল।
কোনো বিজয়ী তার সন্তানদের এই সম্পর্কে কিছু বলে যেতে পারেননি। ছেলেটা তার ব্যাগ থেকে উরিম আর থুমিম বের করল। সে মাত্র একবার পাথর দুটি ব্যবহার করেছে, ওই বাজারে এক সকালে। তার জীবন ও তার পথ সবসময় দেখিয়েছে একটির পর একটি ইঙ্গিত। সে উরিম আর থুমিম রাখল বাক্সটিতে। এগুলো তার নতুন পাওয়া গুপ্তধনের অংশ, কারণ এ দুটি পাথর তাকে বুড়ো রাজার কথা মনে করিয়ে দেবে। তিনি হয়তো আর কখনো দেখা দেবেন না। যারা তাদের নিয়তির পেছনে ছোটে, তাদের প্রতি জীবন আসলেই উদার। কথাটি সত্যি, ছেলেটা ভাবল। তারপর তার মনে পড়ল তাকে তারিফায় যেতে হবে, কারণ জিপসি নারীকে তার সম্পদের 1/10 দিতে হবে। সে ওয়াদা করেছিল। ওই জিপসিরা খুবই স্মার্ট হয়, সে ভাবল। হয়তো তারা ঘোরাঘুরি করে বলেই এত স্মার্ট। বাতাস আবার প্রবল বেগে বইতে শুরু করেছে। এই বাতাসের নাম লেভেন্টার। এই বাতাস আসে আফ্রিকা থেকে। এই বাতাস সাথে করে মরুভূমির ঘ্রাণ আনেনি, মুরিশ আক্রমণকারীদের হুমকিও নিয়ে আসেনি, বরং বয়ে এনেছে তার খুবই পরিচিত পারফিউমের খুশবু আর একটি চুমুর ছোঁয়া। ওই চুমু এসেছে অনেক দূর থেকে, ধীরে ধীরে ভেসে বেরিয়েছে তার ঠোঁট দুটি স্পর্শ না করা পর্যন্ত। ছেলেটা হাসল। এই প্রথমবার মেয়েটা এমন কাজ করেছে। আমি আসছি ফাতিমা, সে বলল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন পাওলো কোয়েলহোর লেখা দি আলকেমিস্ট। আজ 7ম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।